আজ আমরা পর্যায় সারণীর দারুণ একটা ফ্যামিলিকে নিয়ে কথা বলবো। গ্রুপ 2 এর মৌল মানে অ্যালকালাইন আর্থ মেটালস বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। চলুন এদের জগৎটা একটু ঘুরে আসা যাক। তো আজ আমরা কি দেখব চলুন এক ঝলকে দেখে নিই। আমরা এই গ্রুপের সদস্যদের পরিচয় থেকে শুরু করে তাদের ভৌত রাসায়নিক ধর্ম, বিভিন্ন যৌগ আর বেরিলিয়ামের মতো ব্যতিক্রমী সদস্যের কথাও জানব। শেষে এদের বাস্তব ব্যবহার নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই গ্রুপের সদস্যদের সাথে একটু পরিচিত হইনি, দেখি এরা কারা। এই যে দেখুন আমাদের আজকের আলোচনার মূল চরিত্ররা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম আর সবশেষে তেজস্ক্রিয় রেডিয়াম। এরা সবাই পর্যায় সারণীর একই কলামে থাকে, ঠিক যেন একটা পরিবার। তো এদের সবার মধ্যে মিলটা কোথায়? আসল রহস্যটা হলো এদের ইলেকট্রনিক গঠনে। দেখুন, সবার বাইরের শেলে দুটো করে ইলেকট্রন আছে, আর এই NS2 কনফিগারেশনটাই বলতে পারেন এদের ফ্যামিলি সিক্রেট। ঠিক এ কারণেই এদের সবার আচরণে এত মিল। আচ্ছা, এবার তাহলে এদের ভৌত আর রাসায়নিক ধর্মগুলো একটু দেখে নেওয়া যাক। এই ইলেকট্রন বিন্যাস এদের উপর কী প্রভাব ফেলে সেটাই এখন দেখব। এরা দেখতে কেমন জানেন? এদেরকে গ্রুপ 1-এর যে ক্ষার ধাতুগুলো আছে না, তাদের চেয়ে একটু বেশি টাফ আর কম্প্যাক্ট কাজিন ভাবতে পারেন। এদের ধাতব বন্ধনটা বেশি স্ট্রং, তাই এরা বেশি হার্ড। এদের মেল্টিং পয়েন্ট আর ডেন্সিটিও গ্রুপ 1-এর চেয়ে বেশি হয়। এবার একটা মজার জিনিস দেখুন, পানির সাথে এদের রিয়াকশন। বেরিলিয়াম তো একদমই পাত্তা দেয় না। ম্যাগনেসিয়াম একটু গরম পানি পেলে নড়ে চড়ে বসে। আর ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এরা ঠান্ডা পানিতেই ঝাঁপিয়ে পড়ে। মানে পরিষ্কার দেখা যাচ্ছে গ্রুপে যত নিচে নামা যায় এদের রিঅ্যাক্টিভিটি হুহু করে বাড়ছে। রাসায়নিকভাবে এদের মূল গল্পটা খুব সোজা। এদের সবারই টার্গেট হলো বাইরের শেলের ওই দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়ে একটা M² আয়ন তৈরি করা। একবারই দুটো ইলেকট্রন ছেড়ে দিতে পারলেই এরা স্টেবল হয়ে যায়, আর এইভাবেই তারা অক্সিজেন, হ্যালোজেন বা নাইট্রোজেনের সাথে বিভিন্ন যৌগ তৈরি করে। আচ্ছা, এবার এদের অক্সাইড, হাইড্রোক্সাইড আর এদের সলিবিলিটি বা দ্রাব্যতার ব্যাপারটা একটু দেখি। এটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক। এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করুন। এখানে দুটো উল্টো ট্রেন্ড দেখা যাচ্ছে। গ্রুপে যত নিচে নামবেন সালফেটগুলোর পানিতে দ্রাব্যতা কমতে থাকবে। দেখুন, বেরিয়াম সালফেট BaSO4 সবচেয়ে কম দ্রবণীয়, কিন্তু হাইড্রক্সাইডগুলোর ক্ষেত্রে ঠিক তার উল্টো, এদের দ্রাব্যতা বাড়তে থাকে। দারুণ না ব্যাপারটা? এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ ট্রেন্ড বা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথা বলি, যা পুরো গ্রুপটার বৈশিষ্ট্যকে এক সুতোয় বাঁধে। আর এই টেবিলটা পর্যায় সারণীর মূল নিয়মগুলো একদম পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, গ্রুপে যত ওপর থেকে নিচে নামা যায় অ্যাটমিক সাইজ বাড়ে। পরমাণু বড় হলে কি হয়? বাইরের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়, ফলে আয়োনাইজেশন এনার্জি কমে যায়। মানে ইলেকট্রন ছাড়াটা সহজ হয়ে যায়। আর ইলেকট্রন ছাড়া যত সহজ, রিঅ্যাক্টিভিটি তত বেশি। সব কিছুই কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। এবার আসি একটা ক্লাসিক কেমিক্যাল টেস্টে, ফ্লেম টেস্ট। কি দারুণ ব্যাপার, তাই না? এই গ্রুপের কিছু এলিমেন্টকে যখন হিট করা হয় তখন এরা একেকজন এক এক রঙের আলো ছড়ায়। ক্যালসিয়াম দেয় ইটের মতো লাল, স্ট্রনশিয়াম গাঢ় লাল, আর বেরিয়াম সবুজ। এটা শুধু দেখতেই সুন্দর না, এদেরকে চেনার একটা দারুণ উপায়ও বটে। এতক্ষণ তো আমরা ফ্যামিলির মিলগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সপরিবারেই তো একজন একটু অন্যরকম সদস্য থাকে, তাই না? গ্রুপ 2 এর ক্ষেত্রে সেই সদস্যটা হলো সবার প্রথমে থাকা বেরিলিয়াম। তো প্রশ্ন হলো কেন এই পরিবারের সবচেয়ে ছোট সদস্যটা তার বাকিদের থেকে এতটা আলাদা আচরণ করে? চলুন কারণটা খুঁজে বের করি। কারণটা হলো এর সাইজ। বেরিলিয়াম অসম্ভব ছোট, আর ওর +2 চার্জটা খুব ছোট্ট একটা জায়গায় প্যাকড হয়ে থাকে। এই হাই চার্জ ডেন্সিটির জন্যই এর চরিত্রটাই একদম আলাদা। যেমন গ্রুপের বাকিরা যেখানে আয়নিক যৌগ বানায়, বেরিলিয়াম সেখানে সমযোজী যৌগ তৈরি করে। এমনকি এর অক্সাইডটাও উভধর্মী, মানে অ্যাসিড আর বেস দুজনের সাথেই বিক্রিয়া করে। একদমই ইউনিক। বেরিলিয়ামের এই আলাদা আচরণের কারণে মজার ব্যাপার হল পর্যায় সারণীতে এর পরের গ্রুপের অ্যালুমিনিয়ামের সাথে এর একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। এটাকে আমরা বলি কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। দুজনেই সমযোজী যৌগ বানায়, দুজনেরই অক্সাইড উভধর্মী। কি অদ্ভুত, তাই না? অনেক তো থিওরি হলো, এবার চলুন দেখি বাস্তব জীবনে এদের ব্যবহার কি আর কোন পয়েন্টগুলো আমাদের একদমই ভোলা চলবে না।
একটু ভাবলেই দেখবেন এই মৌলগুলো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। হালকা কিন্তু শক্তিশালী প্লেনের পার্টস বানাতে লাগছে ম্যাগনেসিয়াম, বাড়ি বানানোর সিমেন্টে আছে ক্যালসিয়াম, এমনকি হসপিটালে এক্স-রে করার সময় যে বেরিয়াম সালফেট ব্যবহার হয় সেটাও এই পরিবারেরই সদস্য। মানে অ্যারোস্পেস থেকে শুরু করে মেডিসিন সবখানেই এদের বিচরণ। তাহলে পরীক্ষার জন্য কোন পয়েন্টগুলো মাথায় রাখতেই হবে? এক কথায়, সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হল বেরিলিয়াম, আর সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হল বেরিয়াম। সমযোজী যৌগ বানানোর রাজা হল বেরিলিয়াম। উভধর্মী অক্সাইড কার? বেরিলিয়ামের। আর পানিতে সবচেয়ে কম দ্রবণীয় সালফেট? বেরিয়াম সালফেট। এই কয়টা পয়েন্ট মনে রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। শেষ করার আগে চলুন একটা জিনিস ভাবি। এই যে গ্রুপ 2 এর মৌলদের দেখলাম, এদের মধ্যে এত সুন্দর একটা ট্রেন্ড, আবার বেরিলিয়ামের মতো একটা ব্যতিক্রম। এই পুরো ব্যাপারটা আসলে আমাদের কি শেখায়? এটা আমাদের দেখায় যে পর্যায় সারণীটা শুধু কতগুলো মৌলের চার্ট না, এর মধ্যে একটা অসাধারণ যুক্তি আর সৌন্দর্য লুকিয়ে আছে।